বন্ধুরা, আপনারা কি জানেন যে এই মুহূর্তে বিশ্বমঞ্চে এমন একটি যুদ্ধ চলছে যা ইতিমধ্যেই বিশ্বের 146টি দেশের অর্থনৈতিক কোমর ভেঙে দিয়েছে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। ইরান যুদ্ধের আজ 100 দিন পূর্ণ হলো। আর সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী গত 80 বছরের ইতিহাসে এই প্রথমবার 14টি দেশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো যুদ্ধে জড়িয়ে পড়েছে। আর এই কারণে বিশ্ব অর্থনীতির ক্ষতি হয়েছে প্রায় 474 লক্ষ কোটি টাকা। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে এই যুদ্ধ আপনার পকেট, আপনার রান্নাঘর এবং পুরো পৃথিবীর অর্থনীতিতে আগুন লাগিয়ে দিয়েছে। তো আমি অমিত এবং আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। চলুন ভিডিওটা আমরা এখান থেকে শুরু করি। এই পুরো সংকটের সবচেয়ে বড় কেন্দ্রবিন্দু হলো হরমুজ প্রণালী, যা বিশ্বের তৃতীয় ব্যস্ততম সামুদ্রিক বাণিজ্যিক পথ। যুদ্ধের আগে এখান থেকে প্রতিদিন প্রায় 100টি জাহাজ যাতায়াত করত, কিন্তু এখন জানেন কয়টি যাচ্ছে? মাত্র 7টি। এখানে তেল ও গ্যাস সরবরাহ পুরোপুরি থমকে যাওয়ার কারণে বিশ্বের 146টি দেশে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম আকাশ ছুঁয়েছে। বাদ যায়নি ভারতও। আন্তর্জাতিক সংস্থা OECD তো ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করেছে যে এই জ্বালানি সংকট যদি এভাবে চলতে থাকে তবে বৈশ্বিক জিডিপি এবং কর্মসংস্থানে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। চলুন এই যুদ্ধের ক্ষয়ক্ষতির আসল হিসাবটা একটু দেখে নেওয়া যাক। শুধুমাত্র আমেরিকার সামরিক খরচই ছাড়িয়েছে 6.87 লক্ষ কোটি টাকা, আর মুদ্রাস্ফীতির পরোক্ষ প্রভাব পড়েছে প্রায় 94.9 লক্ষ কোটি টাকার। অন্যদিকে ইরানের জিডিপি ও পরিকাঠামো ধ্বংসের কারণে ক্ষতি হয়েছে 28.5 লক্ষ কোটি টাকা। পুরো বিশ্বের কর্পোরেট ও জিডিপির ক্ষতি যদি একসাথে করা হয় তবে এই পরিসংখ্যান 474 লক্ষ কোটি টাকায় গিয়ে দাঁড়ায়। শুধু তাই নয়, বিমান পরিষেবা বা এভিয়েশন সেক্টরও পুরোপুরি বিপর্যস্ত। 1068টির বেশি ফ্লাইট বাতিল বা ডাইভার্ট করা হয়েছে এবং বিমান টিকিটের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। এরই মধ্যে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প চরম হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে শান্তি আলোচনা যদি ব্যর্থ হয় তবে তারা ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেবেন। ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, কোনো চুক্তি হওয়ার আগে ইরানের ফ্রিজ হওয়া ফান্ড ফেরত দেওয়া বা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী এই শান্তি আলোচনা আটকে থাকার পেছনে 4টি বড় বাধা রয়েছে। কি 4টি বড় বাধা? প্রথম হচ্ছে, আমেরিকা দাবি করছে ইরানকে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ এবং পরমাণু ঘাঁটি পুরোপুরি ধ্বংস করে ফেলতে হবে, যা ইরানের কোনোভাবেই মানতে রাজি হয়নি। দ্বিতীয় কারণ হচ্ছে, ইরান তাদের আটকে থাকা 2.3 লক্ষ কোটি টাকার সম্পত্তি ফেরত চাইছে। হিজবুল্লাহ এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যেই জোরালো বিবাদ রয়েছে। তাহলে শেষ পর্যন্ত কি হতে চলেছে? বিশেষজ্ঞদের মতে সামনে এখন 3টি রাস্তা খোলা রয়েছে। কি 3টি রাস্তা? প্রথম রাস্তা হচ্ছে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি, যেখানে পাকিস্তান বা কাতার মধ্যস্থতা করতে পারে। দ্বিতীয় হয়েছে এই সীমিত যুদ্ধ এভাবেই চলতে থাকবে, যেখানে আমেরিকা অবরোধ বজায় রাখবে আর ইরান হিজবুল্লাহর পাল্টা হামলা চলতে থাকবে। আর 3 নম্বর রাস্তাটি হচ্ছে সবচেয়ে বিপজ্জনক, একটি বড়সড় বিস্ফোরণ বা মহাযুদ্ধ। যদি হরমুজ প্রণালীতে কোনো তেলবাহী ট্যাঙ্কার ডুবিয়ে দেওয়া হয় বা যুদ্ধ লেবাননের বাইরে ছড়িয়ে পড়ে তবে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আপনাদের কি মনে হয়, এই যুদ্ধ কি খুব দ্রুত শেষ হবে? কমেন্ট সেকশনে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে এটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত। Lives were lost in Israeli and US bombardments of Iranian cities. Tens of thousands of homes were damaged or destroyed, while the country's already struggling economy came under even greater strain. Faced with threats of renewed military action from Washington and Tel Aviv, Iranian leaders warned their response would be broader and more forceful if the country is attacked again. If the war continues and the naval blockade is not lifted, we will drag the war to the Indian Ocean, the Bab el-Mandeb Strait, the Red Sea, and the Mediterranean, and we will give another dimension to the war by attacking these other American bases that we have been attacking so far. But Iran says war is not its choice. Officials insist they remain ready to prove the country's nuclear program is peaceful, as Pakistan presses ahead with mediation efforts. We are ready for talks, just as we had raised this issue during the time of our martyred supreme leader. We are now also ready to reassure the world that we are not seeking nuclear weapons. We are not seeking instability in the region. The destabilizing force in the region is Israel, which is pursuing the Greater Israel Plan and is conspiring in various ways to sustain war, instability, and division in the region.